আজকের এই বিশেষ আয়োজনে আমরা একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো। চিন্তা করে দেখুন তো, শুধুমাত্র একটা স্ট্যাটিক এআই জেনারেটেড ডিজাইনকে কিভাবে একটা পুরোপুরি ফাংশনাল, প্রোডাকশন রেডি ওয়েব অ্যাপ্লিকেশনে রূপ দেয়া যায়। হ্যাঁ, ফায়ারবেস আর হোস্টিংয়ার ব্যবহার করে আধুনিক ডেভেলপাররা ঠিক এই ম্যাজিকটাই করছেন। চলুন পুরো প্রসেসটা একদম ভেতর থেকে বুঝে নিই। তো আমাদের আজকের এই আলোচনার এজেন্ডাগুলো হচ্ছে এআই প্রোটোটাইপ থেকে কোড, মিসিং ব্যাকএন্ড রিয়ালিটি, ফায়ারবেস দিয়ে অথেন্টিক ইউজার ম্যানেজমেন্ট, ফায়ারস্টোরের সাহায্যে পারসিস্টেন্ট ডেটা এবং সবশেষে রিয়েল অ্যাপ ডিপ্লয়মেন্ট। একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো লাইফ সাইকেলটা আমরা ধাপে ধাপে কভার করব। আচ্ছা, আমাদের প্রথম সেকশন এআই প্রোটোটাইপস টু কোড। যে কোনো প্ল্যাটফর্ম তৈরির প্রথম কাজই হলো ফ্রন্ট এন্ড বা ইউজার ইন্টারফেস দাঁড় করানো। আর এখানেই আজকাল এআই টুলগুলো রীতিমতো রাজত্ব করছে। একটা মজার তথ্য দিই, ইউএক্স স্পিনের ডেটা বলছে যেসব ডেভেলপার ফ্রন্ট এন্ডের জন্য এআই টুল ব্যবহার করেন তাদের কাজের গতি প্রায় ৫৫% বেড়ে যায়। মানে ভাবা যায়, ডেভেলপমেন্টের সময় আর খরচ দুটোই একদম অর্ধেকের কাছাকাছি নেমে আসছে। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। তবে একটা কথা আছে, এআই হয়তো আমাদের একঘেয়ে কোডিংয়ের হাত থেকে বাঁচাচ্ছে, কিন্তু মানুষের তদারকি বা হিউম্যান ওভারসাইট ছাড়া কিন্তু মোটেও চলবে না। গিটহাব নেক্সটের অ্যালবার্ট জিগলার যেমনটা বলেছেন, এআইয়ের জেনারেট করা কোড সঠিক এবং বাগমুক্ত কিনা সেটা নিশ্চিত করতে খুঁটিয়ে খুঁটিয়ে চেক করতে হবে। দীর্ঘমেয়াদে সফটওয়্যারকে টিকিয়ে রাখতে হলে এই চেকিংয়ের কোনো বিকল্প নেই। এখন প্রশ্ন হলো, এআই থেকে সেরা কোডটা পাবো কিভাবে? সিক্রেটটা লুকিয়ে আছে প্রস্তুতির মধ্যে। ডিজাইনের লেয়ারগুলো সুন্দর এবং অর্থবহন নাম দেওয়া, কোডবেসের সাথে কম্পোনেন্টগুলো ম্যাপ করা, স্পেসিংয়ের জন্য অটো লেআউট ব্যবহার করা, আর অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি ডিজাইনকে সবার আগে রাখা। এই বেস্ট প্র্যাকটিসগুলো মেনে চললে আউটপুট হিসেবে একদম ছিমছাম একটা কোডবেস পাওয়া যায়। এবার আসা যাক আমাদের দ্বিতীয় সেকশনে, দ্য মিসিং ব্যাকএন্ড রিয়ালিটি। এআই দিয়ে ঝা চকচকে একটা ইউজার ইন্টারফেস বানিয়ে ফেললাম, মানে কিন্তু সেটা কোনো সত্যিকারের সফটওয়্যার হয়ে গেল না। এখানেই আমাদের একটু রিয়ালিটি চেক দরকার। ব্যাপারটি একটু ভেবে দেখুন, একটা ডেমো সাইট দেখতে যতই সুন্দর হোক, পেজ রিফ্রেশ করলেই যদি ডেটা হাওয়া হয়ে যায় আর লগইন সিস্টেমটা যদি হয় একদম ফেক, তাহলে সেটা দিয়ে তো আর কাজ চলবে না, তাই না? একটা আসল SaaS বা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস অ্যাপে ডেটা পার্মানেন্টলি সেভ থাকতে হবে, সত্যিকারের গুগল সাইন ইন থাকতে হবে, আর পুরো সিস্টেমটা চলতে হবে একটা লাইভ ডোমেনে। আর এই জন্যই আমাদের একটা সলিড ব্যাকএন্ড সিস্টেম ভীষণভাবে প্রয়োজন। ঠিক এই জায়গাটাতে কাজ শুরু হচ্ছে আমাদের তৃতীয় সেকশনের, অথেন্টিক ইউজার্স উইথ ফায়ারবেস। সার্ভার ম্যানেজ করার মতো ঝুঁকি ছাড়াই অ্যাপে আসল ইউজারদের কিভাবে জায়গা দেওয়া যায়, ফায়ারবেস অথেন্টিকেশন সেই জাদুর কাঠি হিসেবেই কাজ করে। ফায়ারবেস সেটআপে দারুণ একটা ৩ ধাপের ফ্লো আছে। প্রথমে ওয়েব এসটিকে কনফিগারেশন কানেক্ট করা, এরপর ইমেল আর গুগল সাইন ইন চালু করে ইমেল ভেরিফিকেশনটা বাধ্যতামূলক করে দেওয়া। ব্যাস, ফ্রন্ট এন্ড সরাসরি ফায়ারবেসের সাথে কানেক্টেড হয়ে গেল। এর ফলে সিস্টেমে শুধু আসল ইউজাররাই ঢুকতে পারবে, কোনো ফেক অ্যাকাউন্ট বা বট একদমই পাত্তা পাবে না। ফায়ারবেসের সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? এরা খুব ক্রিটিক্যাল সমস্যাগুলো নিজে থেকে হ্যান্ডেল করতে পারে। ধরুন কেউ গুগল দিয়ে সাইন ইন করতে চাইল, কিন্তু তার ওই ইমেলটা আগে থেকেই অন্য কোনো প্রোভাইডারের সাথে লিঙ্ক করা। ফায়ারবেস তখন চমৎকারভাবে নির্দিষ্ট একটা এরর কোড জেনারেট করে বিষয়টা সামলে নেবে। এই ধরনের এক্সেপশনাল কেসগুলো অটোম্যাটিক হ্যান্ডেল হওয়ার কারণে সিস্টেমটা এতটা রিলায়েবল। ইউজাররা তো লগ ইন করল, এরপর কি? আমাদের চতুর্থ সেকশন, পারসিস্টেন্ট ডেটা উইথ ফায়ারস্টোর। অ্যাপ্লিকেশনের নিজস্ব একটা মেমরি থাকা খুব জরুরি, যাতে ইউজাররা লগ আউট করে আবার ফিরে এলেও তাদের ডেটাগুলো ঠিকঠাক মনে রাখতে পারে। আর এই মেমোরি লেয়ার হিসেবেই ক্লাউড ফায়ারস্টোরের এন্ট্রি। এটি মূলত একটা স্কেলেবল নো এসকিউএল ক্লাউড ডেটাবেস। ফায়ারস্টোর অ্যাড করার মানে হলো সিস্টেম এখন শুধু দীর্ঘস্থায়ী ইউজার সেশনই ম্যানেজ করবে না, বরং একদম প্রোডাকশন গ্রেড সিকিউরিটি আর স্টোরেজও নিশ্চিত করবে। ইউজার প্রোফাইল, কোর্স এনরোলমেন্ট, কে কতটুকু প্রোগ্রেস করলো,
আর অ্যাডমিন প্যানেলের যাবতীয় ডেটা সবকিছুই ফায়ারস্টোরে খুব সুন্দরভাবে ট্র্যাক করে রাখা যায়। মানে একজন ইউজার যদি কোর্স করার মাঝখানে লগ আউট করে চলেও যায়, পরে ফিরে এসে সে নিজের ড্যাশবোর্ড ঠিক সেখান থেকেই শুরু করতে পারবে যেখানে সে শেষ করেছিল। একদম পারফেক্ট। কিন্তু একটু সাবধান, ডেটাবেস বানিয়ে কাজ শেষ ভাবলে ভুল হবে। ডিফল্ট ওপেন রুলস পরিবর্তন করে সিকিউর প্রোডাকশন রুলস সেট করাটা একদম মাস্ট। এতে করে এক ইউজারের ডেটা অন্য কেউ দেখতে পারবে না, আর অ্যাডমিন ডেটাবেসও থাকবে শতভাগ সুরক্ষিত। সিকিউরিটির এই বিষয়টা কোনোভাবেই স্কিপ করা যাবে না। আইডেন্টিটি আর মেমোরি লেয়ারের কাজ তো শেষ। এবার আমরা চলে এসেছি আমাদের একদম শেষ ধাপে, ডিপ্লয়িং দ্য রিয়েল অ্যাপ। লোকাল কম্পিউটার থেকে বের হয়ে আমাদের অ্যাপ্লিকেশনটি এবার ইন্টারনেটের দুনিয়ায়, মানে লাইভ ডোমেইনে পা রাখতে যাচ্ছে। ডিপ্লয় করার জন্য হোস্টিঙ্গার বেশ দারুণ দুটো অপশন দেয়। যারা কেবল শুরু করছেন তাদের স্ট্যাটিক ডিপ্লয়মেন্টের জন্য সরাসরি জিপ ফাইল আপলোড করার ফাইল ম্যানেজার পদ্ধতিটা জাস্ট চমৎকার। আর যাদের বড় অ্যাপ এবং প্রতিনিয়ত আপডেট করতে হয় তাদের জন্য এফটিপি বা ফাইল জিলা তো আছেই। যার যেটা সুবিধা সেভাবেই কাজ করা যায়। ফাইল ম্যানেজার দিয়ে ডিপ্লয় করার প্রসেসটা কিন্তু একদম জলের মতো সোজা। প্রথমে টার্মিনালে npm বিল্ড কমান্ড চালিয়ে ফাইলগুলোকে অপটিমাইজ করে নিতে হয়। এরপর হোস্টিংয়ের ফাইল ম্যানেজার ওপেন করে সেই বিল্ড করা ফাইলগুলো সোজা পাবলিক HTML ফোল্ডারে আপলোড করে দিলেই হলো। ব্যাস, ওয়েবসাইট লাইভ। তবে দাঁড়ান, সাইট লাইভ হলেও একটা খুব ছোট্ট কিন্তু মারাত্মক ইম্পর্ট্যান্ট কাজ বাকি। নতুন লাইভ ডোমেনটাকে অবশ্যই ফায়ারবেস সেটিংসে গিয়ে অথরাইজড ডোমেনসের লিস্টে অ্যাড করতে হবে। এটা করতে ভুলে গেলে কিন্তু লাইভ সাইটে গুগল সাইন ইন কাজ করবে না। অনেকে এই ছোট্ট বিষয়টা মিস করে যান, তাই একটু খেয়াল রাখতে হবে। তো আমরা দেখলাম কিভাবে এআই দিয়ে জেনারেট করা একটা সাধারণ প্রোটোটাইপ থেকে শুরু করে ফায়ারবেস আর হোস্টিংয়ের সাহায্যে একটা সম্পূর্ণ লাইভ ওয়েব অ্যাপ তৈরি করা যায়। একটা আইডিয়া আর সেটাকে প্রোডাকশন সফটওয়্যারে রূপ দেওয়ার মাঝখানের বাধাটা কিন্তু এখন আর নেই বললেই চলে। এই পুরো পাইপলাইনটা একবার ধরে ফেলতে পারলে এরপর কি নতুন জিনিস তৈরি হবে সেটা সম্পূর্ণ মানুষের চিন্তা শক্তির উপর নির্ভর করছে। আজ তাহলে এখানেই শেষ করছি। চিন্তা করতে থাকুন, হয়তো পরের বড় ইনোভেশনটা আসতে যাচ্ছে খুব শীঘ্রই।